পঞ্চম অধ্যায় বাজার মার্কেট এ অধ্যায় নিয়ে আলোচনা করব। বলেছে অর্থনীতিতে বাজার ধারণাটি একটি পণ্যের চাহিদা, যোগান, দাম নির্ধারণ ইত্যাদি বিষয়ের সাথে সম্পর্কিত। তো একটি পণ্যের চাহিদা বলতে সেই জিনিসটা কেনার একটা আগ্রহকে বোঝায়। যোগান বলতে মনে করো মাছ বিক্রেতা, সে যদি মাছ নিয়ে যায় বাজারে, সেটা হচ্ছে যোগান হয়। আর দাম, যে কোনো জিনিসের মূল্য বা দাম একই জিনিস। তাহলে অর্থনীতিতে বাজার ধারণাটি কিসের সাথে সম্পর্কিত রয়েছে? তাহলে অর্থনীতিতে বাজার ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? পণ্যের চাহিদার সাথে সম্পর্কিত, যোগান এবং দামের সাথে সম্পর্কিত রয়েছে। এরকম প্রশ্ন আসতে পারে, অর্থনীতিতে বাজার ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? পণ্যের চাহিদা, যোগান ও দাম। বাজার ধারণাকে সময়, মেয়াদ, পরিধি, দ্রব্যের প্রকৃতি এবং প্রতিযোগিতার ভিত্তিতে ব্যাখ্যা করা হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের বাজার রয়েছে। বিভিন্ন মৌলিক বৈশিষ্ট্যর কারণে বাজারে ক্রেতা যে কেনে তাকে বলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে চিন্তা ভাবনার আচরণে পরিবর্তন দেখা যায়। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখবো, বাট এখানে যেগুলো রয়েছে মেন টপিকস গুলো থেকে তোমাদের সৃজনশীল গ এবং ঘ নাম্বার প্রশ্ন দিয়ে থাকে। এখানে টপিকস গুলো ভালো করে মনে রাখো, এইগুলো থেকে তোমাদের সবচেয়ে বেশি পরিমাণ গ এবং ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নের দিয়ে থাকে। তো এটা দেখো, প্রথমটা বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাজার দেখো বিকাশের ধারা ও প্রকারভেদে বর্ণনা করতে পারবো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। একচেটিয়া বাজার ও একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারের মূল্য তুলনা করতে পারবো। বাংলাদেশে বাজার ব্যবস্থার ধরন চিহ্নিত করতে পারবো। দ্রব্য সামগ্রীর দাম পরিবর্তনের কারণ এর প্রভাব জানতে উৎসাহিত হব। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ধরন চার্ট অঙ্কন করে দেখাতে পারবো। 5. বাজার বা মার্কেট। সুবেদ আলী একজন চাকরিজীবী। মে মাসের প্রথম সপ্তাহে তার সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য নিউ মার্কেটে গেলেন। মাছ, তরিতরকারি, চাল, ডাল, তেল, চিনি, লবণ ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসের দাম যাচাই করে কিনলেন। বিক্রেতারা যারা বিক্রি করে নগদ টাকার বিনিময়ে সুবেদ আলীর কাছে পণ্যদ্রব্য বিক্রি করলেন। নগদ টাকা, কোনো বাকি নেই। শ্রাবণী অনলাইনে একটি পোশাক ক্রয়ের অর্ডার দেয়। যথাসময়ে পোশাকটি পেয়ে দাম পরিশোধ করে। উপরের ঘটনা দুটিতে একটি পণ্যকে ঘিরে ক্রেতা ও বিক্রেতার যে সংযোগ ঘটে তাকে বাজার বলে। তাহলে দেখো, এখানে বলেছে উপরের ঘটনা দুটিতে একটি পণ্যকে ঘিরে ক্রেতা ও বিক্রেতার যে সংযোগ ঘটে তাকে কি বলে? বাজার বলে। তাকে কি বলে? বাজার বলে। অর্থনীতিতে বাজার বলতে শুধু বেচা কিনা নির্দিষ্ট স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে শুধু বেচা কিনা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং বাজার হলো একটি প্রক্রিয়া। তাহলে একটি প্রক্রিয়া বলা হয় কোনটিকে? বাজারকে। তো বাজার হলো একটা কি? প্রক্রিয়া। বাজার হলো একটা কি? প্রক্রিয়া। আর বাজার বলতে শুধু কেনাবেচা নির্দিষ্ট স্থানকে বোঝায় না। যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা বেচা কেনা হয় তাকে বাজার বলে। যে প্রক্রিয়ায় বিভিন্ন ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা বেচা কেনা হয়। দ্রব্য মানে যে কোনো জিনিস, ক্রেতা বিক্রেতা বলছে ক্রেতা মানে যে কেনে, আর বিক্রেতা মানে যে বিক্রি করে। তাদের মধ্যে যে কোনো পণ্য, দ্রব্য, জিনিসপত্র বেচা কেনা হয় সেটাকে বাজার বলে। যেমন অনলাইনে বেচা কেনা, টেলিফোন, ফ্যাক্সের মাধ্যমে বেচা কেনা, এ ধরনের বাজারে বিভিন্ন পণ্য বেচা কেনা বা বিশেষায়িত পণ্য ক্রয় বিক্রয় হতে পারে। যেমন টেলিফোনের মাধ্যমে সিমেন্ট কেনা বেচা হতে পারে। হ্যাঁ, হতে পারে। দ্রব্যের ধরন অনুযায়ী বাজার ভিন্ন হতে পারে। তাহলে দ্রব্যের কি অনুযায়ী বাজার ভিন্ন হতে পারে? দ্রব্যের ধরন অনুযায়ী বাজার ভিন্ন হতে পারে।
কি অনুযায়ী বাজার ভিন্ন হতে পারে? কি অনুযায়ী বাজার ভিন্ন হতে পারে? দ্রব্যের ধরন, যেমন পাটের বাজার, চালের বাজার, শ্রমের বাজার, চায়ের বাজার, স্বর্ণের বাজার, শেয়ার বাজার ইত্যাদি। আবার সময় মেয়াদের পরিপ্রেক্ষিতে অতি অল্প সময়ের বাজার, স্বল্প সময়ের বাজার, দীর্ঘ সময়ের বাজার রয়েছে। তাহলে আবার মেয়াদের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের বাজার আছে। মেয়াদের পরিপ্রেক্ষিতে বাজার আছে অতি স্বল্প সময়ের বাজার, স্বল্প সময়ের বাজার, দীর্ঘ সময়ের বাজার। অতি স্বল্প সময়ের বাজার, স্বল্প সময়ের বাজার, দীর্ঘ সময়ের বাজার। তাহলে মেয়াদের ভিত্তিতে বাজারকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা অতি অল্প সময়ের বাজার, আর স্বল্প সময়ের বাজার, আর দীর্ঘ সময়ের বাজার। ৩ ভাগে ভাগ করা হয়েছে। কাজ, বাজারে বৈশিষ্ট্য চিহ্নিত করো। ৫.১ বাজারে বিকাশ ও প্রকারভেদ, ডেভেলপমেন্ট অ্যান্ড টাইপস অফ মার্কেট। বাজারের ধারণা যে মৌলিক বিষয়গুলো কাজ করে তা হলো চাহিদা, যোগান, সময় ও দাম। বাজারের ধারণায় যে মৌলিক বিষয়গুলো কাজ করে, বাজারের ধারণায় মৌলিক বিষয়গুলো কাজ করে ৪টি। একটা চাহিদা, একটা যোগান, একটা সময়, আর একটা দাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখবা। বাজারের ধারণায় যে মৌলিক বিষয়গুলো কাজ করে তা হলো কি কি? একটা হচ্ছে চাহিদা, যোগান, সময় ও দাম। বাজার ব্যবস্থায় একটি সময় বিভিন্ন মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা দর কষাকষি করে দ্রব্য বা সেবার দাম নির্ধারণ করে বেচাকেনা করে। তাহলে দেখো, বাজার ব্যবস্থায় একটি সময় বিভিন্ন মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা দর কষাকষি করে দ্রব্য বা সেবার দাম নির্ধারণ করে বেচাকেনা করে। এই ধারণার প্রেক্ষিতে সময়ের বিবর্তনে বিভিন্ন অবস্থার কারণে বিভিন্ন ধরনের বাজার ব্যবস্থার উৎপত্তি হয়েছে। বাজার ব্যবস্থা বিকাশ লাভ করেছে। বিকশিত বাজার মূলত ৩ ধরনের হয়। বিকশিত বাজার মূলত কয় ধরনের? ৩ ধরনের। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে বিকশিত বাজার মূলত কয় ধরনের? ৩ ধরনের। এক নাম্বার আছে সময়ের প্রেক্ষিতে বাজার, সময়ের প্রেক্ষিতে বাজার। ২ নাম্বার আছে পরিধি বা অঞ্চলের ভিত্তিতে বাজার। ৩ নাম্বার আছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। দেখো, বিকশিত বাজার মূলত কয় ধরনের? ৩ ধরনের। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে বিকশিত বাজার মূলত কয় ধরনের? ৩ ধরনের। ও কি কি? সময়ের প্রেক্ষিতে বাজার, পরিধি বা অঞ্চলের ভিত্তিতে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কত প্রকার? ৩ প্রকার। সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কত প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে অতি অল্প সময়ের বাজার, মুখস্থ করবা। সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কয় প্রকার? ৩ প্রকার। মেমোরাইজ করতে হবে। সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কয় প্রকার? ৩ প্রকার। কি কি? অতি স্বল্প সময়ের বাজার, স্বল্পকালীন বাজার এবং দীর্ঘকালীন বাজার। মুখস্থ করবা। সময়ের প্রেক্ষিতে বাজারকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। অতি স্বল্প সময়ের বাজার, স্বল্পকালীন বাজার আর দীর্ঘকালীন বাজার। পরিধি বা অঞ্চলের ভিত্তিতে বাজারকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। পরিধি বা অঞ্চলের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ৩ ভাগে। স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার বলতে কোনো একটা অঞ্চলে একটা নির্দিষ্ট মনে করো জেলার ভিতর থাকলো। আর জাতীয় বাজার বলতে সারা বাংলাদেশের ভিতরে যত বাজার আছে সেটাকে বলে জাতীয় বাজার। আর আন্তর্জাতিক বাজার বলতে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের সাথে বাজার মানে কেনা বেচা চলে, সেটাকে বলে আন্তর্জাতিক বাজার। তাহলে পরিধি বা অঞ্চলের ভিত্তিতে বাজার কয় প্রকার? ৩ প্রকার। ৩ নাম্বার প্রতিযোগিতার ভিত্তিতে বাজার ২ প্রকার। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার? ২ প্রকার। একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। অপূর্ণ প্রতিযোগিতা বাজার দেখো রয়েছে ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এখানে দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কয়েকটি বৈশিষ্ট্য আছে, একটু মেমোরাইজ করার চেষ্টা করবা। অপূর্ণ প্রতিযোগিতা বাজারকে আবার ৩ ভাগে ভাগ করেছে। তাহলে অপূর্ণ প্রতিযোগিতার বাজারকে কয় ভাগে ভাগ করেছে? ৩ ভাগে ভাগ করেছে।
অবশ্যই মেমোরাইজ করবা। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে 3 ভাগে ভাগ করেছে। 1 নাম্বার মনোপলি বা একচেটিয়ামূলক বাজার, মেমোরাইজ করে ফেলতে হবে। তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মনোপলি বা একচেটিয়া বাজার। 2 নাম্বার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। 3 নাম্বার অলিগোপালি বাজার। মনোপলি বা একচেটিয়া বাজার আরেক নাম হচ্ছে মনোপলি মার্কেট। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে আরেক নাম হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। অলিগোপালি বাজার বলতে অলিগোপলি মার্কেট। এগুলো সব মেমোরাইজ করতে হবে। কাজ, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার ব্যবস্থার একটি চার্ট তৈরি করতে বলেছে। দেখো, সময়ের পরিপ্রেক্ষিতে বাজারের উৎপত্তি বিভিন্ন ধরনের হয়। তাহলে সময়ের পরিপ্রেক্ষিতে বাজারের উৎপত্তি 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। এক নম্বর হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। তাহলে অতি স্বল্পকালীন বাজারটা কেমন, এই বিষয়টা আমরা একটু আলোচনা করি। দেখো, যেখানে নির্দিষ্ট সময় বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। একটা নির্দিষ্ট সময় সেখানে বাজারের দ্রব্য মানে জিনিসপত্র স্থির থাকে, কারণ ওই অতি অল্প সময়ে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। ফলে চাহিদার বৃদ্ধি হ্রাস হতে চাহিদার বৃদ্ধি হ্রাস হলে পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। চাহিদা মন করো বৃদ্ধি পেয়েছে অথবা হ্রাস পেয়েছে, ওই যোগানের পরিবর্তন করা যায় না। এখন মনে করো শীতের সময় যে দ্রব্যগুলো রয়েছে সেইগুলো আসবে, অতিরিক্ত কিছুটা আসে না, সেইগুলোকে বোঝানো হয়। উদাহরণ হিসাবে বলা যায় সকালে কাঁচা বাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা দাম বৃদ্ধি হলে এই অল্প সময়ে যোগান পরিবর্তন করা যায় না। যোগান বলতে মন করো আমি আলু বিক্রি করি, তাহলে আমি যখন আলু বাজারে নিয়ে যাই সেটা হচ্ছে কি যোগান। কোনো বিক্রেতা মানে যে বেচবে সে জিনিসগুলো যদি বাজারে নিয়ে যায় সেটাকে বলা হয় যোগান। 2 নাম্বার স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বলতে একটু অল্প সময়ের ভেতর হয়ে যায়। আর স্বল্পকালীন বাজার দেখো, চাহিদা পরিবর্তন হলেও যোগানে খানিকটা সাড়া দিতে সক্ষম। এই স্বল্পকালীন বাজারের এটা হয় যে চাহিদার পরিবর্তন হয়েছে কিন্তু যোগানের পরিপূর্ণ সম্ভব হয় না, কিন্তু খানিকটা সাড়া দিতে সক্ষম হয়। এই বাজারে ফার্ম নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকে পরিবর্তনশীল উপকরণগুলো পরিবর্তনের মাধ্যমে যোগানে খানিকটা পরিবর্তন আনতে পারে। মনে করো একটা উদাহরণ দিই, অতি স্বল্পকালীন বলতে মনে করো সকাল থেকে দুপুর পর্যন্ত, আর স্বল্পকালীন বাজার বলতে 1 দিন 2 দিনের ভিতরে হতে পারে। তো এই বাজারের ফার্ম নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকে পরিবর্তনশীল উপকরণগুলো পরিবর্তনের মাধ্যমে যোগান খানিকটা পরিবর্তন আনতে পারে। এখানে মনে করো একটা জিনিসের দ্রব্যের দাম চাহিদা বৃদ্ধি পেয়েছে বা শেষ হয়ে যাচ্ছে, সে কিন্তু চাইলে সাথে সাথে বা একদিনের ভিতর সে পণ্য বা দ্রব্যগুলো বা জিনিসপত্র নিয়ে আসতে পারে বাজারে। আবার বাজারে দ্রব্যের চাহিদা কমে গেলে ফার্ম উৎপাদন কমাতেও পারে, বা বাজারের অবস্থা খুব খারাপ হলে উৎপাদন স্বাভাবিকভাবে বন্ধ করে দিতে পারে। স্বল্পকালীন সময়ে দ্রব্যের চাহিদার যে কোনো পরিবর্তন যোগান কিছুটা সাড়া দিতে সক্ষম। দীর্ঘকালীন বাজার, চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তন সম্ভব। দীর্ঘকালীন বাজার চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তনের সম্ভব। চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে কিসের যে কোনো পরিবর্তন সম্ভব? যোগানের। আবার দেখো, যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তন সম্ভব, সেটা কিসের? চাহিদার। এখন বিষয় আছে, এক্ষেত্রে কোনো উৎপাদক যে তৈরি করে প্রতিষ্ঠান তার উৎপাদনের আয়তন এবং উপকরণের সম্পূর্ণ পরিবর্তন সাধন করতে পারে। চাহিদা বৃদ্ধি বহুদিন ধরে চলতে থাকলে উৎপাদন প্রতিষ্ঠান নতুন নতুন যন্ত্রপাতি বসিয়ে এবং অন্যান্য উপকরণের ব্যবহার পরিবর্তন করে উৎপাদন ও যোগানের সাথে সমন্বয় করে ভারসাম্য রক্ষার চেষ্টা করে। অঞ্চল ভেদে বাজারকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে অঞ্চল ভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়।
অঞ্চল ভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আছে দেখো স্থানীয় বাজার। যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে সে দ্রব্যের বাজারকে স্থানীয় বাজার বলে। তাহলে সংজ্ঞাটা মেমোরাইজ করবা। যে দ্রব্যের ক্রেতা, ক্রেতা মানে কেনে, যে বিক্রেতা মানে বিক্রি করে। যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে সেসব দ্রব্যের বাজারকে স্থানীয় বাজার বলে। তাহলে যে দ্রব্যের ক্রেতা বা বিক্রেতা একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে সেসব দ্রব্যের বাজারকে কি বাজার বলে? স্থানীয় বাজার বলে। একটা সংজ্ঞা আছে আর একটা প্রশ্ন। স্থানীয় বাজারের উদাহরণের ভিতরে কি গেছে? মাংসের বাজার। মাংসের বাজার, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাংসের বাজার সেটা কি বাজার? স্থানীয় বাজার। তাহলে স্থানীয় বাজারের ভিতরে কি আছে? মাংসের বাজার। 2 নাম্বারটা দেখো, জাতীয় বাজার। যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে সে দ্রব্যের বাজারকে জাতীয় বাজার বলে। যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে সে দ্রব্যের বাজারকে কি বাজার বলে? জাতীয় বাজার বলে। কি বাজার বলে? জাতীয় বাজার বলে। যেমন মোটা চালের বাজার, যেমন মোটা চালের বাজার। বিষয় হচ্ছে একটা অঞ্চল বা একটা জেলা বা গ্রামের ভিতরে যখন সীমাবদ্ধ থাকে সেটা হচ্ছে স্থানীয় বাজার বলে। আর জাতীয় বাজার বলে বাংলাদেশের ভিতর যে কোনো প্রান্তে কেনা বেচা হলে সেটা হচ্ছে মোটা জাতীয় বাজার বলে। দেশের ভিতরে হতে হবে, বাইরে হলে হবে না। আর জাতীয় বাজারের একটা উদাহরণ আছে মোটা চালের বাজার। উদাহরণগুলো বেশি করে পড়তে হবে, অনেকে জানে না কোনগুলো বেশি পরীক্ষা আসে উদাহরণগুলো। আন্তর্জাতিক বাজার। যে দ্রব্যের ক্রেতা বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরেও বিস্তৃত থাকে সে দ্রব্যের বাজারকে কি বাজার বলে? আন্তর্জাতিক বাজার বলে। কি বাজার বলে? আন্তর্জাতিক বাজার বলে। আন্তর্জাতিক বাজার কাকে বলে? একটা সংজ্ঞা। আবার আন্তর্জাতিক বাজারে মানে আরেকটা প্রশ্ন দেখে, যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরে বিস্তৃত থাকে সেই দ্রব্যের বাজারকে কি বাজার বলে? আন্তর্জাতিক বাজার। আর আন্তর্জাতিক বাজারটা এমন দেশের বাইরেও কেনা বেচা চলবে। দেশের বাইরে মানে পৃথিবীর ভিতর যে কোনো দেশের সাথে কেনা বেচা চললে সেটাকে বলে আন্তর্জাতিক বাজার। আর আন্তর্জাতিক বাজারের ভিতর রয়েছে তৈরি পোশাক। তৈরি পোশাকটা কোন জাতীয় বাজার? আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার কোন বাজারের বৈশিষ্ট্য? তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারের বৈশিষ্ট্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, বাট তোমাদের সবসময় বলি যে উদাহরণগুলো বেশি করে পারবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, কারণ উদাহরণগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় দিয়ে থাকে। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ। আগের অনুচ্ছেদের সময় অনুসারে বাজারের ধরন এবং স্থান বা আয়তন অনুসারে বাজারের ধরন সম্পর্কে আমরা পরিচিত হয়েছে। এখন সমগ্র বাজার কাঠামোকে প্রতিযোগিতার ভিত্তিতে আলোচনা করব। সমগ্র বাজার, সব বাজারকে আমরা এখন প্রতিযোগিতামূলক ভিত্তিতে আলোচনা করব। সত্যিকার অর্থে এ ধরনের বিশ্লেষণ অর্থনীতির জন্য বেশি তাৎপর্যপূর্ণ। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ধরন সম। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 1 নম্বরে আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। 2 নম্বর আছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কত প্রকার? 3 প্রকার। এখানে যেগুলো পাইছে সবগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিকেট করে রাখো। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটা হচ্ছে একচেটিয়া বাজার, আর একটা আছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া বাজার আর একটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অলিগোপলি বাজার। 3 নম্বরটা হচ্ছে অলিগোপলি বাজার।
তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে তিন ভাগে ভাগ করেছে, এক নম্বর একচেটিয়ামূলক বাজার, দুই নম্বর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, তিন নম্বর অলিগোপলি বাজার। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখতে পারো। নিচে অতি সংক্ষেপে এ ধরনের কয়েকটি বাজারের ধারণা দেয়া হলো। এক নম্বর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পূর্ণ প্রতিযোগিতা এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাত দ্রব্য বেচা কিনা করেন। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কি বলতে কি বোঝায়? এখানে এমন এক ধরনের বাজার ব্যবস্থা যেখানে প্রচুর পরিমাণ ক্রেতা থাকবে, প্রচুর পরিমাণ বিক্রেতা থাকবে, একই জাতীয় দ্রব্য, একই জাতীয় জিনিস কেনা বেচা হয়, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বাজারের চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে ব্যক্তিগতভাবে তা পরিবর্তন করা সম্ভব হয় না। বাজারের চাহিদা আর বাজারের যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে বা ব্যক্তিগতভাবে তা পরিবর্তন করা সম্ভব হয় না, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একজন ক্রেতার চাহিদা বা একজন বিক্রেতার যোগান বাজারে একটা নগণ্য অংশ মাত্র। একজন ক্রেতার চাহিদা রয়েছে, আবার একজন ক্রেতার যোগান রয়েছে, বাজারে একটা নগণ্য অংশ মাত্র, নগণ্য অংশ। একজন বা অল্প কয়েকজন ক্রেতা বিক্রেতা সমজাত দ্রব্যের বাজার দামকে প্রভাবিত করতে পারে না। সুতরাং পূর্ণ প্রতিযোগিতা বাজারে একবার দাম নির্ধারিত হলে ক্রেতা বা বিক্রেতাকে ব্যক্তিগতভাবে তা মেনে নিতে হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সমূহ। ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অনেকগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কয়টি আছে? 60টি। এটা মেমোরাইজ করবা। তাহলে 60টি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কয়টি? 60টি। এই 60টি যে অপশন আছে এইগুলো মেমোরাইজ করবা। তোমাদের এইগুলো কেমন দেয়? নিচের বলবে যে নিচের কোনটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, এরকম 4টি অপশন দিয়ে দেবে আর একটা আলাদা দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা পূর্ণ প্রতিযোগিতা আর কোনটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, এইভাবে দিতে। এই জন্য পয়েন্টগুলো সবসময় বেশি করে মেমোরাইজ করে ফেলবে। এই পয়েন্ট সবগুলো না, শুধু এই যে ছোট ছোট পয়েন্ট আছে না, এগুলা। যেমন অসংখ্য ক্রেতা বা বিক্রেতা থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তারপর 2 নম্বরে রয়েছে দেখো দ্রব্যের একক সমজাতীয়। দ্রব্যের একক সমজাতীয় বলতে একই ধরনের জিনিসপত্র অনেকে বিক্রি করছে। তারপরে দেখো আমরা পয়েন্টগুলো একটু পড়ি। 3 নম্বরে আছে ক্রেতা ও বিক্রেতা বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞাত, মানে ক্রেতা আর বিক্রেতার বাজার সম্পর্কে সবকিছু জানে। 4 নম্বর শিল্পের ফার্ম সময়ের অবাধ প্রবেশ ও প্রস্থান। 5 নম্বর বাহ্যিক প্রভাব নেই। 6 নম্বর উপকরণের পূর্ণ গতিশীলতা। উপকরণ মানে জিনিসপত্র পূর্ণ গতিশীলতা রয়েছে। 7 নম্বর নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চকরণের প্রচেষ্টা নেয়। নির্দিষ্ট দামে সর্বোচ্চ করার চেষ্টা করে। দেখি ক্রেতা বিক্রেতা বাজারের সম্বন্ধে পূর্ণ জ্ঞাত। বাজার ব্যবস্থা পূর্ণ প্রতিযোগিতামূলক হলে পণ্যের এককের গুণাগুণ এবং দাম সম্পর্কে সকল ক্রেতা বিক্রেতা পুরোপুরি অবহিত থাকে। পূর্ণ প্রতিযোগিতা বাজারের অধীনে পূর্ণ প্রতিযোগিতার বাজারের অধীনে শিল্পে ফার্ম দীর্ঘকালীন সময়ে অবাধে প্রবেশ করতে পারে এবং প্রয়োজন বোধে শিল্প ত্যাগ করতে পারে। এক্ষেত্রে কোনরূপ বাধা নিষেধ থাকে না। ঠিক আছে। 5 নম্বর বাহ্যিক প্রভাব নেই। পূর্ণ প্রতিযোগিতা বাজারের উৎপাদন, যে উৎপাদন হয়, তৈরি হয়, দাম নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে বাইরের বা সরকারি প্রভাব থাকে না। বাইরেরও থাকে না, সরকারি প্রভাব থাকে না। মোট কথা হচ্ছে কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং ইত্যাদি মানে সরকার প্রভাব সৃষ্টি করে না। মোট কথা হচ্ছে কর আরোপের ক্ষেত্রে ভর্তুকি প্রদান বা রেশনিং এর মাধ্যমে সরকার প্রভাব সৃষ্টি করে না। 6 নম্বর উপকরণের পূর্ণ গতিশীলতা। পূর্ণ প্রতিযোগিতা বাজারের উপকরণ অবাধ বিচরণ থাকে।
তাহলে কোন বাজারের উপকরণের অবাধ বিচরণ থাকে? পূর্ণ প্রতিযোগিতা বাজারে। কোন বাজারে? পূর্ণ প্রতিযোগিতা বাজারে। শ্রম উপকরণ সহ, শ্রম মানে পরিশ্রম করে মানুষ, উপকরণ বলতে জিনিসপত্র, অন্যান্য উপকরণ বিচরণের ক্ষেত্রে কোনরূপ বাধা নিষেধ থাকে না। বিভিন্ন শিল্পের মধ্যে উপকরণ গতিশীলতা থাকায় উপকরণ দাম সর্বত্র সমান থাকে। 7 নাম্বার, নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চ করার প্রচেষ্টা নেয়। পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের মূল লক্ষ্য থাকে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের মূল লক্ষ্য থাকে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন। সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করার চেষ্টা থাকে কারা? পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের। পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রদত্ত মানে উপরের দামে ফার্ম মুনাফা সর্বাধিক করার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে শিল্প স্বাভাবিক মুনাফা অর্জন করে। মনে রাখা দরকার যে মোট আয় আর মোট ব্যয় সমান হলে তাকে স্বাভাবিক মুনাফা বলে। একটা সংজ্ঞা মেমোরাইজ করতে হবে। মোট আয় আর মোট ব্যয় সমান হলে তাকে স্বাভাবিক মুনাফা বলে। তাহলে স্বাভাবিক কি বলে? মুনাফা বলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মোট আয় আর মোট ব্যয় সমান হলে তাকে কি বলে? স্বাভাবিক মুনাফা বলে। আর একটা প্রশ্ন, স্বাভাবিক মুনাফা কাকে বলে? একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে। এখানে ব্যয়ের মধ্যে উদ্যোক্তার পরিশ্রম, উদ্যোক্তা মানে যে উদ্যোগ গ্রহণ করে এই জিনিসটা করবে, এই ব্যবসাটা করবে, এবং আয়ের মধ্যে উদ্যোক্তার পরিশ্রমকে অন্তর্ভুক্ত করে হিসাব করা হয়েছে। 2 নাম্বার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রকারভেদ। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার 3 প্রকার বা 3টি। 1 নম্বরে আছে বা ক নম্বরে আছে দেখো একচেটিয়া বাজার, যেটাকে বলে মনোপলি মার্কেট। একচেটিয়া বাজারের আরেক নাম হচ্ছে মনোপলি মার্কেট, এটা জানতে হবে। মনো অর্থ এক, তাহলে মনো অর্থ কি? এক। আর পলি অর্থ বিক্রেতা, পলি অর্থ কি? বিক্রেতা। ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখবো এটা। তাহলে মনো অর্থ কি? এক। তাহলে মনো অর্থ এক আর পলি অর্থ বিক্রেতা। মনোপলি অর্থ একজন বিক্রেতা। ফলে মনোপলি শব্দের অর্থ দাঁড়ায় একজন মাত্র বিক্রেতা। তাহলে মনোপলি শব্দের অর্থ কি দাঁড়ায়? একজন মাত্র বিক্রেতা। তাহলে একজন মাত্র বিক্রেতা বোঝায়। তাহলে মনোপলি শব্দের অর্থ কি দাঁড়ায়? একজন মাত্র বিক্রেতা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখবা। যেগুলো ইম্পর্টেন্ট দেখে রাখতে হবে। মনোপলি কথাটির আবেদনিক অর্থ হলো কোনো ব্যক্তি বা সরকার অথবা কর্পোরেশন কর্তৃক যখন কোনো একটি মাত্র ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয়, তখনই সে ফার্মকে একচেটিয়া কারবারি এবং যে বাজারে ওই দ্রব্যটি কেনা বেচা হয় সে বাজারকে একচেটিয়া বাজার বলে। দেখো, কোনো একটি মাত্র ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে, একটা মাত্র দ্রব্য উৎপাদন করে, অসংখ্য ক্রেতাকে যোগান দেয়, অসংখ্য যারা ক্রেতা কিনতে আসে তাদেরকে দিয়ে থাকে, তখন সেই ফার্মকে একচেটিয়া কারবারি বলে। এবং যে বাজার দ্রব্যটি কেনা বেচা হয় সে বাজারকে একচেটিয়া বাজার বলে। যে বাজারে ওই দ্রব্যটি কেনা বেচা হয় তাকে কি বলে? একচেটিয়া বাজার বলে। আর একটা মাত্র উৎপাদন করে একজন ক্রেতাকে যোগান দেয় সেটাকে বলা হয় একচেটিয়া কারবারি বলা হয়। 2টা প্রশ্ন। যে দ্রব্য মানে দ্রব্য তো বোঝোই কোনো জিনিসপত্র বা পণ্য দ্রব্য, এগুলো জিনিসপত্র। যে দ্রব্য বিক্রয়ে যে ফার্ম একচেটিয়া অধিকার লাভ করে সেই ফার্ম বাজারে সেই দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে। এই ফার্মটি ছাড়া আর অন্য কোনো ফার্ম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই দ্রব্যটি উৎপাদন করতে পারে না বলে একচেটিয়া বাজারের ফার্ম শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। পুরোপুরি একচেটিয়া বাজার বাস্তবে খুঁজে পাওয়া কঠিন, তবে প্রায় একচেটিয়া বাজারে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া যায়। যেমন একচেটিয়া বাজারে কয়েকটি উদাহরণ দেখো। বাংলাদেশ অক্সিজেন,
জয়দেবপুর অবস্থিত সমরাস্ত্র কারখানা। জয়দেবপুর অবস্থিত সমরাস্ত্র কারখানা। বাংলাদেশ অক্সিজেন। তাহলে জয়দেবপুর অবস্থিত সমরাস্ত্র কারখানা। সমরাস্ত্র কারখানা কোথায় অবস্থিত? জয়দেবপুরে। সমরাস্ত্র কারখানা কোথায় অবস্থিত? জয়দেবপুরে। তাহলে বাংলাদেশ অক্সিজেন আর হচ্ছে সমরাস্ত্র কারখানা, এটা হচ্ছে একচেটিয়ামূলক বাজার বা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কয়টি আছে দেখি? 6টি। তাহলে এখন প্রশ্ন আছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কয়টি? 6টি। কয়টি? 6টি। অবশ্যই মেমোরাইজ করবা 6টি কি কি। তাহলে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য সমূহ কয়টি? 6টি। তাহলে ক্যারেক্টারিস্টিক অফ মনোপলি মার্কেট। একচেটিয়া বাজারে বিশ্লেষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একচেটিয়া বাজারে কয়জন মাত্র বিক্রেতা থাকে? শুধুমাত্র একজন বিক্রেতা থাকে। মনো অর্থ এক আর পলি অর্থ বিক্রেতা। তাহলে কয়টি বৈশিষ্ট্য? 6টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা দেখে তোমাদের সম্পূর্ণ পয়েন্টটা মেমোরাইজ করা লাগবে না। এখানে মূল যে পয়েন্ট আছে, বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে, এই পয়েন্টগুলো তোমাদের মেমোরাইজ করতে। 2 নম্বরে আছে কি দেখো, নিকট পরিবর্তিত দ্রব্য নেই। এই যে এই পয়েন্টগুলো, আর এর ভিতরে যেগুলো আলোচনা করেছে এগুলো মেমোরাইজ করা প্রয়োজন নেই। বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে। বিক্রেতা উৎপাদন এবং যোগান নিয়ন্ত্রণ করে। একচেটিয়া বাজারের একজন মাত্র উৎপাদক ও বিক্রেতা থাকে। তাহলে একজন মাত্র উৎপাদক থাকে এবং একজন মাত্র বিক্রেতায় থাকে, সেটা কোন বাজারের বৈশিষ্ট্য? একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। কোন বাজারের বৈশিষ্ট্য? একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। একজন মাত্র উৎপাদক থাকে এবং একজন মাত্র বিক্রেতা থাকে, সেটা হচ্ছে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। তাই বিক্রেতা বাজারের দ্রব্যের উৎপাদন যোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে থাকে। নিকট পরিবর্তিত দ্রব্য নেই। একচেটিয়া ফার্ম যে দ্রব্যটি উৎপাদন বিক্রি করে। একচেটিয়া ফার্ম কি ফার্ম? একচেটিয়া ফার্ম যে দ্রব্যটি উৎপাদন বিক্রি করে সে দ্রব্য তেমন কোনো পরিবর্তক দ্রব্য নেই, অর্থাৎ দ্রব্যটি সমজাতীয় বা প্রায় সমজাতীয় কোনো দ্রব্য পাওয়া যায় না। 3 নম্বর, সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা। সর্বাধিক মুনাফা লাভের কি করে? চেষ্টা করে। একচেটিয়া কারবারি যদি ব্যক্তি বা বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয়। তাহলে একচেটিয়া কারবারি যদি ব্যক্তি বা বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয় তাহলে তার লক্ষ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন। তাহলে একচেটিয়া কারবারি যদি ব্যক্তি বা সরকারি বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয় তাহলে সেটা কি হয়? সর্বাধিক মুনাফা অর্জন করা হয়। সর্বাধিক মুনাফা অর্জন। 4, একচেটিয়া কারবারি ফার্ম ও শিল্প একই। একচেটিয়া কারবারি ফার্ম ও শিল্প একই। একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম থাকে। তাহলে একচেটিয়া বাজারে কয়টি ফার্ম থাকে? একটি মাত্র ফার্ম থাকে। তাহলে একটি মাত্র ফার্ম থাকে কোন বাজারে? একচেটিয়া বাজারে। একটি মাত্র ফার্ম থাকে কোন বাজারে? একচেটিয়া বাজারে। আবার একচেটিয়া বাজারে কয়টি ফার্ম থাকে? একটি মাত্র ফার্ম থাকে। ফলে সে ফার্মটি শিল্প হিসেবে পরিচিত এবং সে ফার্মটি কি হিসেবে পরিচিত? এবং সে ফার্মটি কি হিসেবে পরিচিত? শিল্প হিসেবে পরিচিত। 5 নাম্বার, এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রক। এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রক। একচেটিয়া ফার্ম এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকে। এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকে কোনটা? একচেটিয়া ফার্ম। এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকে কোন ফার্ম? একচেটিয়া ফার্ম। একমাত্র উৎপাদক হওয়ার খুব সহজেই দ্রব্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে। তবে ফার্মটি ইচ্ছামতো হয় দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করে, একসঙ্গে দুটি নিয়ন্ত্রণ করতে পারে না। দেখো 6 নম্বরে আছে নতুন ফার্মের প্রবেশ বন্ধ। নতুন ফার্মের প্রবেশ বন্ধ। একচেটিয়া শিল্পে নতুন ফার্মের প্রবেশ সুযোগ নেই। তাহলে কোন শিল্পে নতুন ফার্মের প্রবেশ সুযোগ নেই কোনটায়? একচেটিয়া শিল্পে। আর নতুন ফার্মের প্রবেশ সুযোগ নেই কোনটা? একচেটিয়া শিল্পে।
নতুন ফার্ম প্রবেশ করতে গেলে একচেটিয়া ফার্ম পণ্যের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়। নতুন ফার্ম প্রবেশ করতে গেলে একচেটিয়া ফার্ম হচ্ছে পণ্যের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়। তাহলে নতুন ফার্ম প্রবেশ করতে গেলে একচেটিয়া ফার্ম যে ফার্ম আছে পণ্যের উৎপাদন বাড়িয়ে দিয়ে দাম কমিয়ে দেয়। সেক্ষেত্রে নতুন ফার্ম সম্ভাব্য লোকসানের ভয়ে প্রবেশ করে না। সেজন্যই একচেটিয়া বাজার নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। কাজ: পূর্ণ প্রতিযোগিতামূলক ও একচেটিয়া বাজারের তুলনা করো। খ নাম্বার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তাহলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের কতিপয় বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতা। তাহলে পূর্ণ প্রতিযোগিতা রয়েছে কোথায়? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। তাহলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কেমন প্রতিযোগিতা রয়েছে? পূর্ণ প্রতিযোগিতা রয়েছে। আবার পূর্ণ প্রতিযোগিতা রয়েছে কোন বাজারে? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। এবং একচেটিয়া বাজারের কতিপয় বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতার বিভিন্ন ফার্ম যে দ্রব্যগুলো উৎপাদন করে তা সদৃশ্য হলেও অভিন্ন নয়, অর্থাৎ দ্রব্যের মধ্যে কিছু ভিন্নতা থাকে। আর এই দ্রব্যের পৃথকীকরণের মধ্যে একচেটিয়া বাজারের প্রবণতা বিদ্যমান। আবার বহু সংখ্যক ক্রেতাও রয়েছে, বিক্রেতা থাকায় পূর্ণ প্রতিযোগিতার প্রবণতা পরিলক্ষিত হয়। সুতরাং সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন এসব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং একচেটিয়া উৎপাদন সমানে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি, সুতরাং সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন সব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং একচেটিয়া উৎপাদন সমানায় যে বাজার গড়ে ওঠে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। এটা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এখান থেকে যেমন গায়ে মাখার সাবান। বিভিন্ন কোম্পানি গায়ে মাখার সাবান ব্যবহার একই ধরনের হলেও এই সাবানগুলো পৃথক করা সম্ভব, যেমন মোড়ক ভিন্ন বা গন্ধ ভিন্ন ইত্যাদি। এসব সাবানের যে কোনো একটির দাম বাড়লে সাবানটির চাহিদা সামান্য কমতে পারে, তবে শূন্য হয় না। এই সাবানে ভক্ত ক্রেতা সব সময় এই সাবানটি কেনে। এসব দ্রব্যের দামের পরিবর্তন হলেও ক্রেতা দ্রব্য ভোগ ও ব্যবহার ত্যাগ করে না। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। তাহলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সমূহের কথা বলেছে। তাহলে কয়টি আছে দেখে? 8টি। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কয়টি? 8টি। ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। একচেটিয়া প্রতিযোগিতামূলক প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা। প্রধান বৈশিষ্ট্য আছে 8টি। 1 নম্বর, ফার্ম বা বিক্রেতার সংখ্যা। 1 নম্বর হচ্ছে ফার্ম বা বিক্রেতার সংখ্যা। একচেটিয়া তোমাদের মেমোরাইজ করতে হবে কোনগুলো? শুধু ফিক্স যে পয়েন্টগুলো আছে যে এই পয়েন্টগুলো মেমোরাইজ করতে হবে। তাছাড়া আলোচনা করেছে ভিতরের ডিটেলসে, এগুলো মেমোরাইজ করার দরকার নেই। একচেটিয়া প্রতিযোগিতার ফার্মের সংখ্যা অসংখ্য। একচেটিয়া প্রতিযোগিতার ফার্মের সংখ্যা কত? অসংখ্য, যার কোনো শেষ নেই, অসংখ্য পরিমাণ আছে। তাহলে ফার্মের সংখ্যা অসংখ্য রয়েছে কোন প্রতিযোগিতামূলক বাজারে? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। ফলে কোনো ফার্মের পক্ষে পণ্যের মূল্য বা মোট উৎপাদনের উপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করা সম্ভব হয় না। এজন্য অনেক সময় জোট বা দলভুক্ত ফার্ম থাকে। উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ। উৎপাদিত যে দ্রব্য আছে সেটা পৃথকীকরণ করতে বলেছে। একচেটিয়া প্রতিযোগিতার অধীনে
বিভিন্ন ফার্ম যেসব পণ্য উৎপাদন করে সেগুলো অনেকটা সদস্য হলেও একটি অপরটি থেকে পৃথক করা সম্ভব। দ্রব্যগুলো গুণগত বাহ্যিক দিক থেকে কিছুটা পৃথক হয়ে থাকে। অর্থাৎ দ্রব্য পৃথকীকরণের অর্থ হচ্ছে বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্য সমজাতীয় নয়। দ্রব্য পৃথকীকরণের অর্থ হচ্ছে বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্য সমজাতীয় নামে আলাদা। এই জন্য একচেটিয়া প্রতিযোগিতার উদ্ভব হয়। ৩ নাম্বার, শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান। একচেটিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে শিল্পে ফার্মের প্রবেশ এবং প্রস্থানে ফার্মের কোনো বাধা নিষেধ নেই। সাধারণত স্বল্প মেয়াদে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা করলেও দীর্ঘকালে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে। আবার কোনো ফার্ম ক্ষতির সম্মুখীন হয়ে দীর্ঘমেয়াদ শিল্প পরিত্যাগ করতে পারে। এ ব্যাপারে অভ্যন্তরীণ বাহ্যিক কোনো বাধা নেই। বা বিজ্ঞাপন ও বিক্রয় খরচ। প্রত্যেকটি ফার্ম তার পণ্যের বিক্রি বাড়াতে বেশি প্রচার করে। প্রত্যেকটি ফার্ম তার পণ্য বিক্রি করতে বা বাড়াতে বেশি প্রচার করে। বেশি প্রচারের ফলে এই ফার্মগুলো বিজ্ঞাপন ও আনুষঙ্গিক বিক্রয়জনিত ব্যয় বেড়ে দেয়। প্রচার ও দ্রব্যের গুণগত মানের মাধ্যমে এই ফার্মগুলো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে। ৫ নাম্বার, চাহিদার প্রকৃতি। কোনো ফার্ম পণ্যের মূল্য বৃদ্ধি করলে অনেক ভোক্তা অপর ফার্মের পরিবর্তিত দ্রব্য ক্রয় করলে এমন কিছু ভোক্তা থাকে যার প্রথম ফার্মের পণ্য কম পরিমাণ হলেও ক্রয় করে। অর্থাৎ কোনো ফার্ম পণ্যের দাম কিছুটা বৃদ্ধি করলেও সেই পণ্য চাহিদা শূন্য হয় না। প্রতিটি ফার্মের জন্য কিছু কিছু ক্রেতার বিশেষ পছন্দের থাকে বলে প্রতিটি ফার্মের চাহিদা রেখার আকৃতি সাধারণত একরকম হয় না। চাহিদা রেখার আকৃতি মূলত নির্ভর করে বিবেচনাধীন ফার্মের দ্রব্য অপর ফার্মের দ্রব্যের সাথে কতটুকু পৃথক তার উপর। ৬. মুনাফা সর্বোচ্চকরণ। একচেটিয়া প্রতিযোগিতা বাজারে প্রত্যেক বিক্রেতার লক্ষ্য থাকে মুনাফার পরিমাণ সর্বাধিক করা। একচেটিয়া প্রতিযোগিতা বাজারে প্রত্যেক বিক্রেতার লক্ষ্য থাকে মুনাফার পরিমাণ সর্বাধিক করা। বাজারে প্রত্যেক বিক্রেতার লক্ষ্য থাকে মুনাফার পরিমাণ সর্বাধিক করা একচেটিয়া প্রতিযোগিতা। ৭ নাম্বার, দ্রব্যের অনুকরণ। একচেটিয়া প্রতিযোগিতা বাজারে কয়জন বিক্রেতা থাকে? শুধুমাত্র একজন বিক্রেতা। অপর একজন বিক্রেতার উৎপাদিত দ্রব্য পূর্ণ অনুকরণ করতে পারে না। ফলে প্রত্যেক বিক্রেতা যে বিক্রি করে বা ফার্ম একচেটিয়া ফার্মের মতো নিজ নিজ দ্রব্যের যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে। ৮. দীর্ঘকালীন পরিস্থিতি। দীর্ঘকালীন সময় একচেটিয়া প্রতিযোগিতা বাজারে ফার্মের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের মতো স্বাভাবিক মুনাফা হয়ে থাকে। কাজ, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ৫টি লেখো। অলিগোপলি বাজার। ৩ নাম্বার আছে অলিগোপলি বাজার। অলিগোপলি এমন এক বাজার ব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা এবং অনেক ক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রয় করেন। এ ধরনের বাজারের একজন বিক্রেতা অন্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে অলিগোপলি বাজার এই বাজারের ব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা মানে অল্প পরিমাণ বিক্রেতা থাকে আর অনেক পরিমাণ ক্রেতা থাকে মানে যারা কিনবে বেশি থাকে। যেমন টেলিযোগাযোগ খাতের ফার্ম তার পণ্যের বিজ্ঞাপনে একজন চলচ্চিত্রের নায়িকা ব্যবহার করলেন। টেলিযোগাযোগ খাতের ফার্ম তার পণ্যের বিজ্ঞাপনের জন্য চলচ্চিত্রের নায়িকা ব্যবহার করে। সেটা পর্যবেক্ষণ করে আরেকটি ফার্ম তার বিজ্ঞাপনে একজন জনপ্রিয় খেলোয়াড়কে ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেন। এইভাবে প্রতিযোগিতা করা হয়ে থাকে। অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য কয়টি? অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য, তাহলে ১ নাম্বার, বিক্রেতার সংখ্যা। এ ধরনের দ্রব্যের বাজারে বিক্রয় করে। দ্রব্যের প্রকৃতি। এ ধরনের দ্রব্যের বাজার সমজাতীয়।
অর্থাৎ দ্রব্যটি একই ধরনের বা প্রায় সমজাতীয় বা সামান্য পৃথকীকরণ করা যায়। ৩ নাম্বার সিদ্ধান্ত গ্রহণ। এ ধরনের দ্রব্যের বাজারের একটি ফার্ম তার দ্রব্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ফার্মের আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে এ ধরনের দ্রব্যের বাজারের একটি ফার্ম তার দ্রব্যের উৎপাদন ও উৎপাদনের পরিমাণ নির্ধারণে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ফার্মের আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। বিজ্ঞাপনের প্রভাব। এ ধরনের দ্রব্যের বাজারের ফার্মসমূহ ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকে। তাহলে এ ধরনের দ্রব্যের বাজারের ফার্মসমূহ ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকে। কাজ অলিগোপালি বাজারের ৩টি বৈশিষ্ট্য লেখো। অলিগোপালি বাজারের কয়টি বৈশিষ্ট্য লিখতে বলেছে? ৩টি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। ৫.২ বাংলাদেশের বাজার ব্যবস্থা। মার্কেট সিস্টেম অফ বাংলাদেশ। তাহলে মার্কেট সিস্টেম অফ বাংলাদেশ, বাংলাদেশের বাজার ব্যবস্থা। মার্কেট সিস্টেম অফ বাংলাদেশ। এ অধ্যায়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ব্যবস্থা আলোচনা করা হয়েছে। তাহলে এ অধ্যায়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ব্যবস্থা আলোচনা করা হয়েছে। তাহলে বাংলাদেশের বাজার ব্যবস্থা মার্কেট সিস্টেম অফ বাংলাদেশ। তাহলে পূর্ণ প্রতিযোগিতা বাজার আলোচনা করা হয়েছে। আর একচেটিয়া বাজারে আলোচনা করা হয়েছে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ব্যবস্থা আলোচনা করা হয়েছে। ৩টি আলোচনা করা হয়েছে। বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের কারণে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার। বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের কারণে বাংলাদেশের কি রয়েছে? প্রকৃতিও রয়েছে এবং পরিবেশের কারণে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার ব্যবস্থা হয়ে থাকে। বেচাকেনার ধরন লক্ষ্য করা যায় বিভিন্ন রকম। বাস্তব উদাহরণ দ্বারা এই ৩ ধরনের বাজার নিয়ে আলোচনা করা হলো বা করা যায়। তো প্রথমে আছে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো ১ নম্বর আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কেমন, এটা আলোচনা করেছে দেখি। বাংলাদেশে কোনো পণ্যের বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নেই। তাহলে বাংলাদেশে কোনো পণ্যের বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক কোনো বাজার নেই, তবে পূর্ণ প্রতিযোগিতায় কাছাকাছি বাজার লক্ষ্য করা যায়। বাংলাদেশে কৃষি পণ্য খুচরা বাজারও এ বাজারের ভালো উদাহরণ। যেমন ধানের প্রাথমিক বাজারে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকে। তাহলে ধানের যে প্রাথমিক বাজারে বহু সংখ্যক ক্রেতার বিক্রেতা থাকে, ক্রেতার বিক্রেতা অসংখ্য থাকলে সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়। এবং কোনো একজন উৎপাদক ধানের বাজারকে প্রভাবিত করতে পারে না। এভাবে অন্যান্য খাদ্যশস্য, যেমন খাদ্যশস্য, মাছ, মুরগি, ডিম, দুধ প্রভৃতির বাজারও পূর্ণ প্রতিযোগিতামূলক বা তার কাছাকাছি। তাহলে খাদ্যশস্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নয়, বাট তার কাছাকাছি। মাছ, মুরগি, ডিম, দুধ এগুলো কিন্তু অনেক বিক্রেতা থাকে, অনেক ক্রেতা থাকে। কিছু কিছু সেবার ক্ষেত্রে এ বাজার দেখা যায়, যেমন রিক্সা পরিবহন। রিক্সা পরিবহন এটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কাছাকাছি, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ধরা যায় না। ২ নম্বর একচেটিয়া বাজার। কেমন? শুধু একচেটিয়া বাজার। বাংলাদেশে উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায় না, তবে আমদানিকৃত পণ্য কিংবা সেবার ক্ষেত্রে এরূপ বাজার দেখা যায়। আমদানিকৃত মানে অন্য দেশ থেকে যখন কোনো দ্রব্য কিনে নিয়ে আসা হয় সেগুলোকে বলে আমদানি পণ্য। যেমন জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তাহলে জ্বালানি তেলের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? জ্বালানি তেলের ক্ষেত্রে একমাত্র আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ঢাকা শহরে পানি, গ্যাস, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এরূপ বাজার বিদ্যমান। ঢাকা শহরে পানি আছে, গ্যাস আছে, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এরূপ বাজার বিদ্যমান। রেলপথে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশের রেলওয়ে একক প্রতিষ্ঠান। তাহলে রেলপথ যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশের রেলওয়ে একক প্রতিষ্ঠান, কারণ একচেটিয়া, কারণ একজন মাত্র বিক্রেতা। তো রেলটা শুধু একজনের মাত্র বা একটাই রয়েছে, যেটা হচ্ছে সরকারি।
3 নাম্বার আছে দেখো, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা কেমন হয় দেখো। বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক। তাহলে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার কি রয়েছে? একচেটিয়া প্রতিযোগিতামূলক। যেমন বিভিন্ন খাদ্যদ্রব্য, তাহলে বিভিন্ন খাদ্যদ্রব্য আছে, প্রধান সামগ্রী আছে, প্রসাধনী সামগ্রী আছে। কোনো কোনো সেবার ক্ষেত্রে এরূপ বাজার দেখা যায়। যেমন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার। তো সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল আছে 7টি। তো 1 নম্বরটি দেখো, বাজার বলতে কি বোঝায়? তো এখানে আমাদের অবশ্যই জানতে হবে, এটা অর্থনীতি 5ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বর উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের যেহেতু সিকিউ, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ আসবে, আর ডিসিশন সে অনুযায়ী 2 মার্ক থাকবে। 2 মার্কের প্রশ্নের জন্য তুমি ওদের যতটুকু ইচ্ছা ততটুকু একটু লিখতে পারো, একটু বেশি করে লিখলে সমস্যা নেই। দেখো, বাজার বলতে সাধারণত একটি স্থানকে বোঝায় যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে একটি নির্দিষ্ট পণ্য বা সেবার ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হওয়াকে বোঝায়। সহজ ভাষায় বলা যায়, বাজার হলো এমন একটা স্থান বা প্রক্রিয়া যেখানে ক্রেতা ও বিক্রেতা একত্রিত হয়ে পণ্য ও সেবার লেনদেন করে। 2 নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 2টি বৈশিষ্ট্য লিখো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 2টি বৈশিষ্ট্য হলো অসংখ্য ক্রেতা ও বিক্রেতা এবং পণ্যের সমজাতীয়তা। এই বাজারের অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকার কারণে কেউই বাজার দামে প্রভাব ফেলতে পারে না। এছাড়াও বাজারে যে পণ্য বিক্রি হয় তা একই রকম বা সমজাতি হয়ে থাকে। অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা ও বিক্রেতা থাকে। এর ফলে কোনো একক ক্রেতা বা বিক্রেতা বাজারে পণ্যের দামে কোনো রকম প্রভাব ফেলতে পারে না। 2 নাম্বার, পণ্য সমজাতীয়। পণ্যর সমজাতীয়। এই বাজারে যে পণ্য বিক্রি হয় তা একই রকম বা সমজাতি হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি পণ্যের বৈশিষ্ট্য, দেখো গুণ, মান, আকার ইত্যাদি একই থাকে। 3 নাম্বার, বাজার ব্যবস্থার 3টি মৌলিক বিষয় কি কি? বাজার ব্যবস্থার 3টি মৌলিক বিষয় কি কি? 3 নাম্বার প্রশ্ন উত্তর, বাজার ব্যবস্থায় 3টি মৌলিক বিষয় হলো চাহিদা বা ডিমান্ড, 2 নাম্বার যৌগিক যোগান বা সাপ্লাই, 3 নাম্বার দাম বা প্রাইস। এই 3টি বিষয় বাজারে কার্যকলাপ এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 নম্বর আছে চাহিদা বা ডিমান্ড। চাহিদা বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে কোনো দ্রব্য বা সেবা কেনার জন্য ক্রেতার আকাঙ্ক্ষা বা সামর্থ্য। 2 নাম্বার যোগান সাপ্লাই, যোগান বা সাপ্লাই। যোগান বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতারা বাজারে যে পরিমাণ দ্রব্য বা সেবা সরবরাহ করতে ইচ্ছুক। 3 নাম্বার দাম বা প্রাইস। দাম হলো একটি পণ্যের বাজার মূল্য, যা চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কত ধরনের হয় ও কি কি? সময়ের প্রেক্ষিতে। 4 নম্বর প্রশ্ন উত্তর, সময়ের পরিপ্রেক্ষিতে বাজারকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। 1 নম্বর অতি স্বল্পকালীন বাজার। এই বাজারে সরবরাহ সম্পূর্ণরূপে স্থির থাকে।
এবং চাহিদা অনুযায়ী যোগান, এটা হচ্ছে যোগান হবে। যোগান পরিবর্তন করা যায় না। সাধারণত একটি নির্দিষ্ট দিনের বাজারকে অতি স্বল্পকালীন হিসাবে ধরা হয়। ২ নাম্বার স্বল্পকালীন বাজার। এই বাজারে কিছু উপকরণের যোগান পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সব উপকরণে এটা যোগান হবে। যোগান পরিবর্তন করা সম্ভব নয়। সাধারণত একটি উৎপাদনকারী সংস্থা তার কারখানার আয়তন পরিবর্তন করতে পারে, কিন্তু যন্ত্রপাতি পরিবর্তন করতে কঠিন হতে পারে। ৩ নাম্বার দীর্ঘকালীন বাজার। এই বাজারে উৎপাদনকারী সংস্থা তার সকল উপকরণ যোগান পরিবর্তন করতে পারে। উৎপাদনকারী সংস্থা তার কারখানার আয়তন, যন্ত্রপাতি, এমনকি উৎপাদন পদ্ধতিও পরিবর্তন করতে পারে। ৪ নাম্বার অতি দীর্ঘকালীন বাজার। এই বাজারে বাজারের চাহিদা এবং যোগান উভয়ই পরিবর্তনশীল এবং বাজারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। ৫ নাম্বার স্থানভেদে বাজার কয় ধরনের হয় ও কি কি? স্থানভেদে বাজার কয় ধরনের হয় ও কি কি? ৫ নাম্বার স্থানভেদে বাজার প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার এই ধরনের বাজার একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। যে কোনো গ্রামের বাজার বা শহরের একটি নির্দিষ্ট এলাকার বাজার। এখানে স্থানীয় চাহিদা পূরণ করা হয়। জাতীয় বাজার এই বাজার দেশের সীমার মধ্যে বিস্তৃত থাকে। এখানে একটি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কেনাবেচা করে, যেমন একটি জাতীয় সবজির বাজার। আর আন্তর্জাতিক বাজার বলতে যে এই বাজারের মধ্যে সারা পৃথিবীর মানুষ বা সারা পৃথিবীর ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেন হয়। আর আন্তর্জাতিক বাজার ভিতর আছে যেমন সোনা, রূপা, হীরা এইগুলা। ৬ একচেটিয়া বাজার দ্রব্যের প্রকৃতি কি? ৬ একচেটিয়া বাজারে পণ্যের প্রকৃতি হলো এটি অনন্য এবং এর কোনো ঘনিষ্ঠ বিকল্প নেই। এই বাজারে একজন বিক্রেতা থাকে, যার বাজারে উল্লেখযোগ্য ক্ষমতা থাকে এবং নতুন বিক্রেতাদের প্রবেশের উচ্চ বাধা থাকে। তাই একচেটিয়া বাজারের উৎপাদিত পণ্য অন্য কোনো পণ্যের সাথে সরাসরি প্রতিস্থাপন করা যায় না। একচেটিয়া বাজারে পণ্যের প্রকৃতি সম্পর্কে আরও কিছু বিষয় নিচে দেওয়া হলো। অন্যান্য একচেটিয়া বাজারের উৎপাদিত পণ্যটি সাধারণত অন্য হয় অন্যান্য হয় এবং এর কাছাকাছি কোনো বিকল্প পাওয়া যায় না। এর মানে হলো যে ক্রেতারা যদি সেই পণ্যটি চায় তবে তাদের সেই একচেটিয়া বিক্রেতার কাছ থেকে কিনতে হবে। উচ্চ প্রবেশ বাধা। একচেটিয়া বাজারে নতুন বিক্রেতাদের প্রবেশ করা কঠিন। এর কারণ হতে পারে উচ্চ মূলধন খরচ, সরকারের বিধিনিষেধ বা বিদ্যমান একচেটিয়া বিক্রেতার শক্তিশালী ব্র্যান্ড খ্যাতি। বিক্রেতার ক্ষমতা। যেহেতু একচেটিয়া বাজারে একটিমাত্র বিক্রেতা থাকে, তাই তারা পণ্যের দাম এবং সরবরাহ উভয় ক্ষেত্রে যথেষ্ট ক্ষমতা রাখে। দাম নির্ধারণ। একচেটিয়া বিক্রেতারা তাদের পণ্যের দাম নির্ধারণে অনেক বেশি স্বাধীনতা পায়, কারণ তাদের কোনো সরাসরি প্রতিযোগিতা থাকে না। ৭ নাম্বার ফার্ম ও শিল্পের ধারণা দাও। ফার্ম ও শিল্পের ধারণা ৭ নাম্বার প্রশ্নের উত্তর। একটি ফার্ম হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান যা সাধারণত একটি নির্দিষ্ট পণ্য বা সেবা উৎপাদন করে এবং বিক্রি করে মুনাফা অর্জনের চেষ্টা করে। অন্যদিকে শিল্প হলো একই ধরনের পণ্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি। সহজভাবে একটি ফার্ম একটি একক উৎপাদনকারী ইউনিট, আর শিল্প হলো সেই ধরনের অনেকগুলো ইউনিটের একটি সম্মিলিত রূপ। আরো বিস্তারিতভাবে ফার্ম, তো ফার্ম মানে খামার।
একটি ফার্ম সাধারণত একটি নির্দিষ্ট পণ্য বা সেবা উৎপাদন করে। এটি একটি স্বতন্ত্র ব্যবসা প্রতিষ্ঠান যার নিজস্ব ব্যবস্থাপনা ও মালিকানা থাকতে পারে। উদাহরণস্বরূপ, একটি নির্দিষ্ট সাবান প্রস্তুতকারক কারখানা একটি ফার্ম হিসেবে বিবেচিত হবে। ফার্মগুলো একক মালিকানা, অংশীদারি বা কর্পোরেশন সহ বিভিন্ন কাঠামোর অধীনে কাজ করতে পারে। ফার্মের মূল লক্ষ্য হল মুনাফা অর্জন করা এবং বাজারে টিকে থাকা। শিল্প, ইন্ডাস্ট্রি। একটি শিল্প হলো একই ধরনের পণ্য বা সেবা উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি। বিভিন্ন ফার্ম বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে কাজ করলেও তারা একই ধরনের পণ্য তৈরি করে। উদাহরণস্বরূপ, বিভিন্ন জুট মিল যেমন স্টার জুট মিল, আমিন জুট মিল ইত্যাদি একসাথে পাট শিল্প গঠন করে। শিল্পের ধারণাটি একটি বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরে, যেখানে বিভিন্ন ফার্ম সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট পণ্য বা সেবার যোগান দেয়। একটি শিল্প মূলত একটি নির্দিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে পরিচালিত সংস্থাগুলোর একটি সংগ্রহকে বোঝায়। তো এখানে টোটাল 60টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, সেগুলো উত্তর তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাট এখন আছে বর্ণনামূলক বা রচনামূলক, অনেক বড় বড় প্রশ্ন। এগুলো বর্ণনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন বলতে পারে। 1 নম্বর আছে সময় মেয়াদের পরিপ্রেক্ষিতে বাজারের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। বর্ণনামূলক প্রশ্নের উত্তর: 1 নম্বর, বাজারের সময়ের ভিত্তিতে শ্রেণীবিন্যাস আলোচনা করার আগে বাজার কি সেটা বোঝার দরকার। সাধারণভাবে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় যেখানে পণ্য বা পরিষেবা কেনাবেচা হয়, কিন্তু অর্থনীতির বাজার বলতে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি সম্পর্ক বোঝায়, যেখানে দর কষাকষির মাধ্যমে কোনো দ্রব্যের বিনিময় হয়। সময়ের ভিত্তিতে বাজারকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার: এই বাজারে চাহিদা অনুযায়ী যোগান পরিবর্তন করা প্রায় অসম্ভব। সাধারণত পচনশীল দ্রব্য যেমন ফল, সবজি, মাছ ইত্যাদি এই বাজারে অন্তর্ভুক্ত। এখানে বিক্রেতারা পূর্ব থেকে মজুত করা পণ্যের উপরে নির্ভর করে। স্বল্পকালীন বাজার: এই বাজারে চাহিদা অনুযায়ী কিছু যোগান পরিবর্তন করা সম্ভব, কিন্তু উৎপাদন প্রক্রিয়ার কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন নতুন যন্ত্রপাতি স্থাপন বা কারখানার আয়তন বৃদ্ধি করা স্বল্প সময়ে সম্ভব নয়। দীর্ঘকালীন বাজার: এই বাজারে চাহিদা অনুযায়ী যোগান পরিবর্তন করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদন ক্ষমতা, প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ পরিবর্তন করে চাহিদা পূরণ করতে পারে। এই 3টি বাজারে সময়ের ভিত্তিতে বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে এবং এদের প্রভাব বিভিন্ন ধরনের পণ্যের উপর পরিলক্ষিত হয়। দুই নম্বর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধারণা দাও। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 6টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন উত্তর: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট হলো বাজারের দুটি প্রধান প্রকারভেদ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, যেখানে কোনো একক ক্রেতা বা বিক্রেতার পক্ষে বাজারের দামে কোনো প্রভাব বিস্তার করা সম্ভব হয় না। পক্ষান্তরে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এক বা একাধিক বিক্রেতা বা ক্রেতা বাজারের দামে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য: 1 নম্বর, অসংখ্য ক্রেতা বিক্রেতা: বাজারে প্রচুর ক্রেতা বিক্রেতা থাকে, যাদের প্রত্যেকের অংশ বাজারের তুলনায় খুবই নগণ্য। 2 নম্বর, সমজাতীয় দ্রব্য: বাজারে একই ধরনের পণ্য বেচাকেনা হয়, যা দেখতে গুণমানে অভিন্ন। 3. স্বচ্ছ বাজার: ক্রেতা ও বিক্রেতা বাজারের অবস্থা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত থাকে।
4 নাম্বার মুক্ত প্রবেশ ও প্রস্থান। যেকোনো বিক্রেতা বা ক্রেতা ইচ্ছা করে বাজারে প্রবেশ করতে পারে বা বাজার থেকে বেরিয়ে যেতে পারে। 5 দাম ও ক্রেতা। বাজারে পণ্যের দাম আগে থেকে নির্ধারিত থাকে এবং কোনো বিক্রেতা বা ক্রেতা সেই দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। 6 পরিবহন ব্যয় নেই। পণ্য পরিবহনে কোনো খরচ হয় না। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে পূর্ণ প্রতিযোগিতার শর্তগুলো অনুপস্থিত তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এই বাজারের বিক্রেতা বা ক্রেতাদের মধ্যে কেউ কেউ বাজারের দামে প্রভাব বিস্তার করতে পারে, যেমন একচেটিয়া বাজার, মনোপলি, অল্প কয়েকটি বিক্রেতার বাজার, অলিগোপলি, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, মনোপলিস্টিক কম্পিটিশন ইত্যাদি। 3 নাম্বার একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। একচেটিয়া 3 নম্বর উত্তর, একচেটিয়া বাজার মনোপলি মার্কেট হলো এমন একটি বাজার ব্যবস্থা যেখানে কেবলমাত্র একজন বিক্রেতা বা সরবরাহকারী থাকে এবং অসংখ্য ক্রেতা থাকে। এই বাজারে বিক্রেতার পণ্যর যোগান এবং দামের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। যেহেতু বাজারে অন্য কোনো প্রতিযোগিতা থাকে না, তাই বিক্রেতা তার ইচ্ছামতো পণ্যের দাম নির্ধারণ করতে পারে। একচেটিয়া বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: ১ নাম্বার একচেটিয়া বিক্রেতা। একচেটিয়া বাজারে কেবলমাত্র একজন বিক্রেতা থাকে, যিনি সেই নির্দিষ্ট পণ্য বা সেবার উৎপাদক, সরবরাহকারী হন। উইকিপিডিয়া অনুসারে। ২ নম্বর অসংখ্য ক্রেতা। বাজারের অসংখ্য ক্রেতা থাকলেও তাদের বিক্রেতার ওপর নির্ভরশীল থাকতে হয়, কারণ অন্য কোনো বিকল্প থাকে না। প্রবেশ বাধা। নতুন বিক্রেতাদের জন্য বাজারে প্রবেশ করা কঠিন বা প্রায় অসম্ভব, কারণ একচেটিয়া বিক্রেতা বিভিন্ন কারণে আইনগত সুরক্ষা, একচেটিয়া প্রযুক্তি ইত্যাদি বাজারে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। দেখো ইনভেস্টোপিডিয়া অনুসারে। ৪ নম্বর মূল্য নির্ধারণের ক্ষমতা। একচেটিয়া বাজারের বিক্রেতা পণ্যের দাম নির্ধারণ করে এবং ক্রেতারা সেই দামে পণ্য কিনতে বাধ্য হয়। ৫ পণ্য ভিন্নতা নেই। সাধারণত একচেটিয়া বাজারে একই ধরনের পণ্য বা সেবায় বিকল্প থাকে না, তাই বিক্রেতা তার পণ্যের দাম ইচ্ছামতো বাড়াতে পারে। ৬ অবাধ প্রবেশ বা প্রস্থান নেই। একচেটিয়া বাজারে নতুন বিক্রেতাদের প্রবেশে বাধা থাকে এবং বিদ্যমান বিক্রেতা সহজ ভাষায় থেকে বের করতে হয়। অপূর্ণ তথ্য। বাজারে ক্রেতার সাধারণ পণ্যের দাম অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে সুন্দরভাবে অবগত থাকে না। ৮ স্বল্পকালীন মুনাফা। একচেটিয়া বাজারে বিক্রেতা দীর্ঘমেয়াদে লাভ করতে পারে, তবে স্বল্পকালীন মুনাফা অর্জন করে বাজারে চাহিদা যোগানের উপর। ৯ দাম প্রস্তুতকারক। একচেটিয়া ফার্মকে মূল্য প্রস্তুতকারক হিসাবে বিবেচনা করা হয়, কারণ তারা তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী পণ্যের দাম নির্ধারণ করতে পারে। একচেটিয়া বাজার মূলত একটি বিক্রেতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি বাজারে প্রতিযোগিতাকে সীমিত করে। ৪ নাম্বার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ধারণা দাও, এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ৪ নাম্বার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার মনোপলিস্টিক কম্পিটিশন হলো এমন একটি বাজার ব্যবস্থা যেখানে অনেক বিক্রেতা থাকে এবং তারা প্রায় একই ধরনের কিন্তু ভিন্ন পণ্য বিক্রি করে। এই বাজারের প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে কোনো বাধা নেই।
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। প্রথমটা দেখো, ভিন্ন পণ্যের সমাহার। এই বাজারে প্রতিটি বিক্রেতা তাদের পণ্যকে অন্যদের থেকে আলাদা করার চেষ্টা করে। এই ভিন্নতা পণ্যের গুণমান, ব্র্যান্ডিং, প্যাকেজিং, অন্যান্য বৈশিষ্ট্যগুলোর কারণ হতে পারে। অবাধ প্রবেশ ও প্রস্থান। নতুন কোম্পানি বাজারে সহজে প্রবেশ করতে পারে এবং লোকসানের সম্মুখীন হলে ব্যবসা ছেড়ে যেতে পারে। অমূল্য প্রতিযোগিতা। অমূল্য বলতে অপূর্ণ প্রতিযোগিতা বা অমূল্য প্রতিযোগিতা। বিক্রেতারা সাধারণত পণ্যের দামের চেয়ে পণ্যের গুণ, মান, বিজ্ঞাপন ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রেতাদের সীমিত দক্ষতা। যেহেতু প্রতিটা বিক্রেতা একটি নির্দিষ্ট পণ্য বা ব্র্যান্ডের জন্য পরিচিত, তাই ক্রেতাদের কাছে সীমিত সংখ্যক বিকল্প থাকে। স্বল্প মেয়াদী মুনাফা। স্বল্প মেয়াদে এই বাজারে কোম্পানি লাভ করতে পারে, তবে দীর্ঘমেয়াদে নতুন কোম্পানি প্রবেশ এবং বিদ্যমান কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ার কারণ লাভ কমে যায়। উদাহরণস্বরূপ, রেস্টুরেন্ট, সেলুন বা পোশাকের দোকানগুলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ। এখানে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ তাদের নিজস্ব মেনু, পরিবেশ, পরিষেবা নিয়ে আসে যা তাদের অন্যান্যদের। ফার্স্ট, তোমার বইয়ে উল্লেখিত প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কাঠামোর একটি ছক তৈরি করো। বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার ব্যবস্থা পরিচিত দাও। ৫ নম্বর উত্তর, বাজার কাঠামো সাধারণত দুইটি প্রধান ভাগে ভাগ করা যায়: নিখুঁত প্রতিযোগিতা, অনিখুঁত প্রতিযোগিতা, প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অনিখুঁত প্রতিযোগিতার মধ্যে রয়েছে একচেটিয়া বাজার, অলিগোপালি এবং একচেটিয়া প্রতিযোগিতার নিচে ছকটি দেওয়া হলো। বাজার কাঠামো, বৈশিষ্ট্য আর উদাহরণ। বাজার কাঠামোর নিখুঁত প্রতিযোগিতা। নিখুঁত মানে পূর্ণ প্রতিযোগিতা। প্রচুর সংখ্যক ক্রেতা, বিক্রেতা, পণ্য সমতা, অবাধ প্রবেশ, প্রস্থান সম্পূর্ণ শব্দ। উদাহরণ: কৃষি পণ্য বাজার কখনো কখনো। একচেটিয়া বাজার, একটি মাত্র বিক্রেতা, অন্য পণ্য প্রবেশে বাধা। বিদ্যুতের মতো দেখো, ইউটিলিটি পরিষেবা। ৩ নম্বর আছে অলিগোপালি। দেখো, অল্প সংখ্যক বিক্রেতা, পারস্পরিক নির্ভরশীলতা, প্রবেশ বাধা। মোবাইল ফোন কোম্পানি, বিমান সংস্থা। একচেটিয়া প্রতিযোগিতা, অনেক বিক্রেতা, ভিন্ন পণ্য, সীমিত প্রবেশ, রেস্তোরাঁ, পোশাকের দোকান। বাংলাদেশের বাজার ব্যবস্থা বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। কিছু কিছু পণ্যের বাজার সম্পূর্ণ প্রতিযোগিতামূলক, আবার কিছু কিছু ক্ষেত্রে একচেটিয়া বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দেখা যায়। কিছু পণ্যের বাজার মূলত স্থানীয় হলে কিছু পণ্যের বাজার আন্তর্জাতিক। বিভিন্ন ধরনের বাজার ব্যবস্থা। একচেটিয়া বাজার, এই বাজারে কেবল একজন বিক্রেতা থাকে এবং তিনি সেই পণ্যের একমাত্র সরবরাহকারী। যেমন বাংলাদেশের জ্বালানি তেল আমদানি ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি একটি একচেটিয়া বাজার তৈরি করে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এই বাজারে অনেক বিক্রেতা থাকে, কিন্তু প্রত্যেক বিক্রেতার পণ্যের মধ্যে কিছু পার্থক্য থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে। এই কারণে তাদের পণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। বিভিন্ন খাদ্যদ্রব্য, প্রসাধনী, পোশাক ইত্যাদি এই ধরনের বাজারে পাওয়া যায়।
আমদানি নির্ভর বাজার, কিছু পণ্যের বাজার মূলত আমদানির উপর নির্ভরশীল, যেমন কিছু ইলেকট্রনিক্স সামগ্রী, কিছু খাদ্য পণ্য ইত্যাদি। এই পণ্যগুলোর দাম অনেক সময় আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। রপ্তানি নির্ভর বাজার, কিছু পণ্যের বাজার মূলত রপ্তানির উপর নির্ভরশীল, যেমন তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ইত্যাদি পণ্যের চাহিদা এবং দাম অন- দেখো আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পারে, যেমন কিছু পণ্যের বাজার স্থানীয়, কিছু জাতীয়, কিছু আন্তর্জাতিক। সরবরাহ চেইন, পণ্য সরবরাহ চেইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছু পণ্য সরবরাহ চেইন বেশ দীর্ঘ এবং জটিল হতে পারে, যার কারণে পণ্যের দামের উপর প্রভাব পড়ে। সরকারের ভূমিকা, সরকার বিভিন্ন পণ্যের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয়, যেমন কিছু পণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা, ভর্তুকি দেওয়া, মান নিয়ন্ত্রণ করা। চাহিদা ও যোগান, বাজারের চাহিদা ও যোগান পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন পণ্যের বাজার পরিস্থিতি, প্রথম কৃষি পণ্য, ধান, গম, ভুট্টা, সবজি ইত্যাদি কৃষি পণ্যের বাজার সাধারণত স্থানীয় ও উন্মুক্ত থাকে, তবে কিছু ক্ষেত্রে সরকার এই পণ্য দাম নির্ধারণে ভূমিকা রাখে। তৈরি পোশাক, তৈরি পোশাক বাংলাদেশের একটি প্রধান রপ্তানি পণ্য। এই পণ্যের বাজার মূলত আন্তর্জাতিক বাজারের চাহিদা ও দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। চামড়াজাত দ্রব্য পণ্য, চামড়াজাত পণ্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। এই পণ্যের বাজার মূলত আন্তর্জাতিক। খাদ্যপণ্য, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য যেমন চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি বাজারে পাওয়া যায়। এই পণ্যর বাজারে বিভিন্ন ধরনের হতে পারে। কিছু পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয়, আবার কিছু পণ্য আমদানি করা হয়। তো ১ নাম্বার দেখো, পণ্যের গুণাগুণ এবং দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা পুরোপুরি জানে। বৈশিষ্ট্যটি কোন বাজারের? ক খ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ২ নাম্বার, দাম দামের নিয়মে বেচাকেনা হলো ১ ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয়, ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয়। ২ চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ক্রয় বিক্রয়। তাহলে ১ আর ২ নিচের কোনটি সঠিক? ১ আর ২ ক নাম্বার সঠিক উত্তর। নিচের অনুচ্ছেদটি পড়ো, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো, সিদ্দিক সাহেব রাস্তার পাশের বাজার থেকে ছোট মাছ মুরগি নিয়ে ৮টার সময় বাসায় আসেন। মিসেস সিদ্দিক সবজি আনতে বললে তিনি বলেন, এখন তো আর পাওয়া যাবে না। ৩ নাম্বার, জনাব সিদ্দিক কোন ধরনের বাজার থেকে মাছ মুরগি ক্রয় করেন? ক নাম্বার অতি স্বল্পকালীন, অতি স্বল্পকালীন। ৪ নাম্বার, উক্ত বাজারের বৈশিষ্ট্য হলো ১ নাম্বার দ্রব্যের কেনাবেচার জন্য অনেক লোকের আগমন। ২ নাম্বার বিক্রিত দ্রব্যগুলোর গুণাগুণ ও গঠন প্রকৃতি একই ধরনের। নিচের কোনটি সঠিক? খ নাম্বার ১ আর ২, ১ আর ২ সঠিক অ্যান্সার। এখানে দেখো সৃজনশীল প্রশ্ন রয়েছে। ১ নাম্বার, কামাল, আমাকে একটি ম্যাটাডর কলম দিন। দোকানদার, ভাইয়া এ সপ্তাহে ইকোনো কলমের দাম কমেছে, নেবেন কি? কামাল বলল, কেন, ম্যাটাডর থেকে ইকোনো কলম কি মানে গুণে আলাদা? দোকানদার বলল, না তেমন নয়, বাজারে অনেক কোম্পানি আছে, তাদের সবার কলম প্রায় একই মানের, কেবল দেখতে সামান্য ভিন্ন। এখানে দেখো, কামাল বলছে, তাহলে আমাকে ম্যাটাডরই দিন, এটি আমার ভালো লাগে। তাহলে তাহলে এখানে ফার্ম কাকে বলে?
একটা সংজ্ঞা চেয়েছে, দেখো। অর্থনীতি অধ্যায় পঞ্চম, 1 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর। ক নম্বর উত্তর, একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন ব্যবসা প্রতিষ্ঠানকে ফার্ম বলে। একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন ব্যবসা প্রতিষ্ঠানকে ফার্ম বলে। খ নাম্বার, স্বল্পকালীন বাজারের ধারণাটি ব্যাখ্যা করো। স্বল্পকালীন বাজারের যে ধারণা আছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। খ নম্বর উত্তর, যে বাজারে দ্রব্যের চাহিদার পরিবর্তনের সাথে যোগান সামান্য পরিবর্তিত হয় তাকে স্বল্পকালীন বাজার বলে। স্বল্পকালীন বাজারের স্থায়িত্বকাল কম হয়, তাই এ সময়ের মধ্যে স্থির খরচ সমূহ পরিবর্তন করা যায় না। তবে উপকরণের পরিমাণ পরিবর্তন করে উৎপাদন কম বেশি করা যায়। এ বাজারে দ্রব্যের দাম যোগানের চেয়ে চাহিদার দ্বারা বেশি প্রভাবিত হয়। যেমন গামছা, লুঙ্গি, শাড়ি প্রভৃতি স্বল্পকালীন বাজারের পণ্য। গ নাম্বার, কামালের ক্রয়কৃত দ্রব্যটি কোন বাজারে পণ্য ব্যাখ্যা করো। ঘ নাম্বার উত্তর, কামালের ক্রয়কৃত ম্যাটাডার কলমটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পণ্য। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বিভিন্ন ফার্মের উৎপন্ন দ্রব্য নয় অথবা পৃথকীকরণ করা যায়। এ বাজারে কোনো ফার্ম যদি নিজের পণ্যর দাম বাড়ায় তাহলে ক্রেতা অপর ফার্মের পরিবর্তক দ্রব্য কেনে। এক্ষেত্রে প্রথম ফার্মের পণ্য চাহিদা কিছুটা কমতে পারে, তবে চাহিদা কখনো শূন্য হয় না। এ বাজারের পণ্য সমূহ হলো কলম, সাবান, টুথপেস্ট প্রভৃতি। উদ্দীপকের কামালের ক্রয়কৃত পণ্যটি হলো কলম। বাজারে বিভিন্ন কোম্পানির কলম আছে, সেগুলোকে রং, ডিজাইন এবং নামের ভিন্নতার মাধ্যমে আলাদা করা যায়। এক্ষেত্রে একটি কোম্পানির কলমের দাম বাড়লে ক্রেতা অন্য কোম্পানির কলম ক্রয় করবে। তবে কোনো ফার্ম তার পণ্যর মূল্য বৃদ্ধি করলেও কিছু ভোক্তা যারা প্রথম ফার্মের পণ্যই কম পরিমাণে হলেও ক্রয় করবে। কাজেই বলা যায় কলম হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। ঘ নাম্বার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে কামালের ক্রয়কৃত পণ্যের বাজার সম্পর্কে বিশ্লেষণ করো। ঘ নাম্বার উত্তর, কামালের ক্রয়কৃত পণ্যের একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের সাথে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সম্পর্ক রয়েছে। যে বাজারের বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় লিপ্ত থাকে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর যে বাজারে সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য ক্রয় বিক্রয় হয় তা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। উভয় বাজারে ক্রেতা ও বিক্রেতার পক্ষে সহজে বাজারের প্রবেশ ও প্রস্থানের সুযোগ রয়েছে। উদ্দীপকের কামালের ক্রয়কৃত কলমটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এ বাজারে বিক্রয়ের জন্য যে কলমগুলো সরবরাহ করা হয় সেগুলোর রূপ, রং, ডিজাইন এবং নামের ভিন্নতার মাধ্যমে আলাদা করা যায়। তাছাড়া এরূপ বাজারে পণ্যর দাম নির্ধারণের ক্ষেত্রে বিক্রেতা সামান্য ভূমিকা রাখতে পারে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের কতিপয় বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম যে দ্রব্যগুলো উৎপন্ন করে বা উৎপাদন করে সেগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা থাকে, আর এই দ্রব্যের পৃথকীকরণের মধ্যে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য বিদ্যমান। আবার বহু ক্রেতা বিক্রেতা থাকায় পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেহেতু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার দুটি ভিন্ন বাজারের সমন্বয়ে গঠিত, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে এককভাবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের সম্পর্ক বিশ্লেষণ করা অনেকটা জটিল। উদ্দীপকটা পড়ি। রিমি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করে। সে নতুন একটি ব্যাগ বাজারে কিনতে গেলে দাম আগের চেয়ে অনেক বেশি দেখতে পায়। এর কারণ জানতে চাইলে দোকানি জানায় যে উক্ত ব্যাগ
একটি মাত্র কোম্পানি আমদানি করে। কোম্পানির দাম বাড়ালে তাদের কিছু করার থাকে না। অনুরূপ কোনো ব্যাগ বাজারে না থাকায় রিমিকে উচ্চ দরে ব্যাগটি ক্রয় করতে হয়। ক নাম্বার, উপকরণ কাকে বলে? উপকরণ কাকে বলে? তো উপকরণ কাকে বলে সেই বিষয়টা আমাদের জানতে হবে। একটা সংজ্ঞা চেয়েছে, যখনই কাকে বলে, কি বলতে কি বোঝায়, এগুলো হচ্ছে সংজ্ঞা। দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর, ক নম্বর উত্তর। কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবা কর্মের প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। ব-দন্তে সহায়তা বস্তু। কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবা কর্মের প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। খ নম্বরটা দেখো, খ নম্বর প্রশ্ন। উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে কি বোঝায়? দেখি। খ নম্বর উত্তর, উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে বোঝায় বাজারে বিভিন্ন ফার্ম যে নির্দিষ্ট দ্রব্যটি উৎপাদন করে সেটি গুণগত ও বাহ্যিকভাবে একটি অপরটি থেকে পৃথক। বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্যগুলো অনেকটা সদৃশ্য হলেও একটি অপরটির পরিবর্তক, তবে পূর্ণ পরিবর্তক নয় হতে পারে। বিক্রেতা বিজ্ঞাপন ব্যয়, প্যাকিং, ডিজাইন, সামান্য নামের ভিন্নতার মাধ্যমে উৎপন্ন দ্রব্যের পৃথকীকরণ করে, যেমন প্যারাসিটামল জাতীয় ঔষধের বাজার। গ নাম্বার, রিমির ক্রয়কৃত পণ্যটি কোন বাজারে ব্যাখ্যা করো? কোন বাজারের ব্যাখ্যা করো? গ নাম্বার উত্তর, উদ্দীপকে উল্লেখিত রিমির ক্রয়কৃত পণ্যটি নির্দিষ্ট ব্র্যান্ডের ব্যাগ। পণ্যটি হলো একচেটিয়া বাজারের পণ্য। এ বাজারে অসংখ্য ক্রেতা ও একজন মাত্র বিক্রেতা বা উৎপাদক থাকে এবং পণ্যটির কোনো নিকট পরিবর্তক থাকে না। সাধারণত এ বাজারে এককভাবে বিক্রেতা বা উৎপাদক তার ইচ্ছামতো দ্রব্যের দাম ও যোগান নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া উৎপাদক যে দ্রব্যটি উৎপাদন ও বিক্রয় করে সে দ্রব্যে তেমন কোনো পরিবর্তক দ্রব্য নেই। যেমন বাংলাদেশের তিতাস গ্যাস। উদ্দীপকে লক্ষ্য করা যায়, রিমি যে ব্র্যান্ডের ব্যাগটি ব্যবহার করে সেটির দাম আগের চেয়ে বেড়েছে। রিমি বেশি দাম দিয়েই ব্যাগটি কিনল, কারণ নির্দিষ্ট কোম্পানি ছাড়া উক্ত ব্যাগটি অন্য কোনো কোম্পানি বাজারে সরবরাহ করে না। তাই কোম্পানি ইচ্ছা অনুসারে ব্যাগের দাম বাড়াতে পারে। সুতরাং বলা যায় রিমির ক্রয়কৃত ব্যাগটি একচেটিয়া বাজারের পণ্য। ঘ নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশে রিমির ক্রয়কৃত পণ্যর বাজারের পরিধি কতটুকু বিশ্লেষণ করো। ঘ নম্বর উত্তর, বাংলাদেশে উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে রিমির ক্রয়কৃত ব্যাগটি তথা একচেটিয়া বাজারের পরিধি খুবই সীমিত। একচেটিয়া বাজারে কোনো পণ্যের উৎপাদনকারী বা বিক্রেতা একজন, কিন্তু ক্রেতা থাকে অসংখ্য। তাছাড়া এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো ঘনিষ্ঠ বিকল্প না থাকায় উৎপাদনকারী বা বিক্রেতা পণ্য যোগান ও দামের ওপর এককভাবে প্রভাব বিস্তার করে। উদ্দীপকে রিমির ব্যাগের মতো কিছু পণ্যর একচেটিয়া বাজার থাকলেও বাংলাদেশে উৎপাদিত দ্রব্য ও সেবার ক্ষেত্রে এ বাজারের সংখ্যা খুবই কম। অধিকাংশ ক্ষেত্রে আমদানিকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে এরূপ বাজার বেশি দেখা যায়। যেমন জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম। তাছাড়া পানি, গ্যাস ও বিদ্যুৎ এবং রেলপথ যাতায়াতের ক্ষেত্রে যথাক্রমে ওয়াসা, পেট্রোবাংলা, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি এবং বাংলাদেশ রেলওয়ে একক প্রতিষ্ঠান হিসাবে একচেটিয়া ক্ষমতা লাভ করেছে। সাধারণত বাংলাদেশের বাজার ব্যবস্থায় তিন ধরনের বাজার পরিলক্ষিত হয়: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তাছাড়া প্রকৃতি ও পরিবেশের কারণে
বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার এবং বেচা-কেনার ধরন লক্ষ্য করা যায়। তাই বলা যায় বাংলাদেশ কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে একচেটিয়া বাজারের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও এর পরিধি বিস্তৃত নয়। তো এখানে ৬৯ পৃষ্ঠায় যে ২ নম্বর সৃজনশীল প্রশ্ন ছিল সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.